বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ, পাঞ্জাবকে বিভক্ত করে পাঞ্জাবের পশ্চিম অংশ এবং সিন্ধু, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠন করা হল মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান। পূর্ববঙ্গ ক্রমে পরিচিতি পেল পূর্ব পাকিস্তান হিসেবে এবং পশ্চিমাংশ হল পশ্চিম পাকিস্তান। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আলোচনার বিষয় আবারও সেই দেশ বাংলাদেশ। আহম্মকের আর এক নাম বাংলাদেশ। যে দেশটাকে স্বাধীন করলো ভারতবর্ষ 1971 সালে। 47-এর স্বাধীনতার পর নিজের একটা নাম পর্যন্ত পেল না। পূর্ব পাকিস্তান কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের একটি লেগুড় পূর্ব পাকিস্তান হয়ে রয়ে গেল। সবাই ভাবলো যে যাই হোক, পূর্ব পাকিস্তান হলো একটা স্বাধীন দেশ হলো। তো এরই মধ্যে পাকিস্তানের উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হলো বাঙালিদের ওপরে। শুরু হয়ে গেল অশান্তি। তারপরে ভাষা আন্দোলন, 52 সালের ভাষা আন্দোলন। কিন্তু শুরু থেকে পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ পূর্ব বাংলার প্রতি শুরু করে কর্তৃত্ববাদী ও শোষণমূলক আচরণ। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না যখন ঢাকায় এসে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন তার বিরুদ্ধে সচেতন ছাত্র সমাজ প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। তরুণ 5টি প্রাণ চলে গেল সেই আন্দোলন গড়াতে। আসলে গড়াবেই না কেন বলুন তো? পাকিস্তান বাংলাদেশকে, মানে অধুনা বাংলাদেশকে ব্যবহার করত শুধুমাত্র একটি বাজার হিসাবে। সেখান থেকে লাভ করবে, সেই লাভটা নিয়ে চলে যাবে কোথায়? পাকিস্তানে। আর পূর্ব পাকিস্তান আঙুল চুষবে। আর সেখানকার যে সমস্ত বাংলো আছে, কাংলুমাল আর কি, ঠিক আছে, এসা তারা নিজেদেরকে পাকপন্থী বা পাকিস্তান অর্থাৎ পুণ্যের ভূমি যেটা আর কি, সেখানেই তারা খুশি হয়ে গেলেন। কিন্তু একেবারে পিছিয়ে পড়া যে সম্প্রদায়, পিছিয়ে পড়া হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল সাধারণ মানুষ, তারা কিন্তু অতলেই থেকে গেল। এবার 71-এর যুদ্ধ হলো। এই অত্যাচারের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান আওয়াজ তুললেন। তিনি স্বাধীনতা যুদ্ধ ঝাঁপিয়ে পড়লেন। ফলে কি হলো? নিরস্ত্র মানুষের উপরে পাকিস্তানি সেনার অত্যাচার। আর বাংলা ভাষাভাষী হলেই প্রথমে ছিল বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার, তারপরে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। পুরুষের লুঙ্গি খুলে প্যানিস দেখা হতো, আগা কাটা কিনা। যদি তা না হতো তাহলে সরাত একদম সোজাসুজি গুলি। আর তাতে সহযোগিতা করেছে কারা? রাজাকাররা। আর সুন্দরী মেয়ে হলে কি হিন্দু কি মুসলমান, 4.5 লক্ষের উপরে মেয়েরা ধর্ষিতা হয়েছিল সে সময়। সে সময়কার ঢাকায় টঙ্গী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুধারেই ছিল বস্তি। এসব দরিদ্র বস্তিবাসীর উপর রাগ ছিল পাকিস্তান সেনাবাহিনীর, কারণ এরা মিছিলে আন্দোলনে অংশ নেয়। 25শে মার্চ রাত ও 26শে মার্চ সারাদিন ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এসব বস্তি। হতভাগ্য নারী পুরুষ শিশুরা ঘর থেকে ছুটে বেরিয়ে এলে তাদেরকে মেশিনগান ও হালকা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই 2 দিন ঢাকার কত বস্তিবাসী যে গুলিতে ও আগুনে পুড়ে নিহত হয়েছেন, সে সঠিক সংখ্যাটা হয়তো আর কখনোই জানা যাবে না। তখন মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা দল গড়লেন। কিন্তু গড়লেন কিভাবে গড়বেন? ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র রসদ দিয়ে সাহায্য করলেন। এপারে এনে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। তারপর সারা বিশ্ব যখন বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে, এমনকি আমেরিকা পর্যন্ত পাকিস্তানকে সহযোগিতা করেছিল, তখন কিন্তু ভারত রাশিয়ার মৌখিক সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছিল এই যুদ্ধে। মাত্র কয়েকদিন যুদ্ধ করে পাকিস্তানকে হারিয়ে দিল, বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু সেই যে রাজাকার, জামাত, হেফাজত ইসলাম, বিএনপি, তারা তো পাকিস্তানপন্থী।
তাদের যে বংশ পরম্পরায় যারা রয়ে গেছে তারা তো ভুলতে পারছে না সেই কষ্ট, কারণ তারা তো তখন পাকিস্তানি সেনাদেরকে হিন্দুদের খোঁজ দিয়ে, সুন্দরী মেয়েদেরকে উপঢৌকন দিয়ে, এমনকি নিজের বাড়ির মেয়েদেরকে উপঢৌকন দিয়ে পাকিস্তানিদের কাছের মানুষ হয়েছিল, প্রচুর পয়সা ইনকাম করেছিল। একটি হিন্দু পরিবার যখন সমস্ত কিছু রেখে চলে এসেছিল, তখন তার জমি জায়গা, গরু, এভরিথিং, সোনা দানা সমস্ত কিছুর মালিক হয়েছিল সেই রাজাকার বাহিনী। পাকিস্তানি সেনা তাদেরকে মেরে দিত, তাদের বাড়ির মহিলাদের টেনে নিয়ে যেত, তাদেরকে বেআব্রু করত, আর যে অর্থ সম্পদ জমি জায়গা সেটা কিন্তু সে রাজাকারদের ভাগ হতো। পাকিস্তানি সেনা চলে যাওয়াতে সেগুলো কমতি পড়ে গেছে। তারপর দীর্ঘ 53 বছর কিন্তু শান্তিতেই ছিল বাংলাদেশ। মাঝে মধ্যে বিএনপিরা ক্ষমতায় এলে একটু অশান্তি হতো, আবারও সেই পাকিস্তানি এখন তাদের ভীষণ ভালো বন্ধু, কারণ বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম তারাই এখন ক্ষমতায়, আর তাদের নেতৃত্বে দিয়েছে 19 সরকার। কি হয়েছিল 71-এ শুনতে ছোট্ট একটু গল্প বলে দিলাম আপনাদের, কিন্তু সেই 71-এ কি হয়েছিল, কেমন ছিল সে সময়কার হিন্দুদের পরিস্থিতি, কেমন কেটেছে তাদের দিন। 1.5 কোটি, প্রায় 1.5 কোটি সম্ভবত ওপরে হিন্দুরা এপারে চলে আসে। 1.5 কোটি বলা ভুল হবে, কয়েক কোটি মানুষ এপারে চলে এসেছিল হিন্দুরা। তারপরেও কিন্তু মুসলিমদের জন্য একটি নয় দুটি দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান হওয়ার পরেও প্রচুর মুসলিম, বাংলো মুসলিম কিন্তু এপাশে চলে আসে। সেই 71 সালে যে মানুষগুলো এসেছিল, বনগাঁ বর্ডার, করিমপুর বর্ডার, হিলি বর্ডার, এরকম বিভিন্ন বর্ডার থেকে তারা কিন্তু এদেশে ঢুকেছিল, তাদেরকে স্বাগত জানানো হয়েছিল। তারা উদ্বাস্তু রূপে এদেশে থাকতে থাকতে আজ এদেশের বাসিন্দা। এবারে সে সময় যে মানুষগুলো ওপার থেকে পারে এসেছিল, কেমন ছিল তাদের দিন গুজরান, কি অবস্থা হয়েছিল, তাই নিয়ে করব আজকের আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আজকে সে সময় যিনি নিজের চোখে দেখেছেন, যার বয়স আজকে প্রায় 75-এর পার করে গেছে, যিনি এই ওপারের মানুষদের যখন বর্ডার পার হয়ে এই বনগাঁ শহরে এসেছিলেন, হাজার হাজার নয় লাখে লাখে মানুষ, তাদের করুণ দুর্দশা, তাদের কিচ্ছু নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। মেয়েটি হয়তো ওপার থেকে লাঞ্ছিতা পাকিস্তানি সেনা রাজাকারদের হাতে। কিভাবে তাদের দিন গুজরান হয়েছে, এপারের মানুষ, ভারতবর্ষের মানুষ কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, স্থানে স্থানে তাদের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল, খিচুড়ি রান্না করে খাওয়ানো, এই সব নিয়ে এই সমস্ত পুরনো ছবিগুলোকে আবারও একবার সামনে তুলে ধরব আজকে। আর আমাদের সঙ্গে রয়েছেন সেই সময়কারী, তখন তিনি প্রায় 22-25-এর টকবকে যুবক ছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন এই সময়ের সেই সমস্ত দুস্থ মানুষদের সহযোগিতার হাত বাড়াতে। তিনি বনগাঁর একজন নামী ব্যবসায়ী, সেই সঙ্গে নাট্যপ্রেমী, কবি সাহিত্যিক এবং চলচ্চিত্র অভিনেতা, যিনি চলচ্চিত্রটাকে আজও এ বয়সে এসেও আঁকড়ে ধরে রেখেছেন। বিভিন্ন বেশ কিছু ছবিতে তিনি প্রযোজনা করেছেন, অভিনয় করেছেন। টালিগঞ্জের ছবি, প্রচুর শর্ট ফিল্ম লিখেছেন, অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন। আমাদের চিরপরিচিত, আপনাদের সকলের পরিচিত মানুষ শ্রীকৃষ্ণ মণ্ডল। নমস্কার দাদা। নমস্কার। যাক, এই যে এতক্ষণ বললাম, এই যে 71-এর যে সমস্যাটা, আপনি তো তখন 22 থেকে 25 বছরের যুবক, তারও কম হবে। তো এইবার আপনি তখন এই যশোর রোড সংলগ্ন আপনাদের বাড়ি প্রতাপগড়ে ছিল তখন, এবং সেই সঙ্গে আপনার 1 নম্বর গেটে একটা দোকান তখন তৈরি হচ্ছে আর কি আপনার বোধহয়, তাই তো? তো এই সময় দাঁড়িয়ে আপনি যে যশোর রোডের উপরে থেকে বনগাঁ শহরে যে উদ্বাস্তু মানুষের ভিড়, চারিদিকে একটা হাহাকার, এইদিকে যুদ্ধের ট্যাঙ্ক যাচ্ছে, সাজোয়া গাড়ি ছুটছে, এই সময়টা কেমন ছিল, কেমন দেখেছেন সেই সময়টা আপনি? এই সময়টা আমাদের বাড়ি বনগাঁ প্রতাপগড়ে ছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত আমার পড়াশোনার পাশাপাশি কর্মজীবনে পা ফেলতে হয়েছিল। আর সেই সূত্রেই সপ্তাহের বেশিরভাগ দিন বয়রাতে কাটতো আমার এক দিদির বাড়িতে। তো ওখান থেকে আমরা নিজের চোখে দেখেছি ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসছে, সঙ্গে সঙ্গে আমরা মাটির নিচে যে গর্ত করা ছিল, উপরে কলা গাছ দেওয়া, তার মধ্যে ঢুকে গেছি। আবার যখন গুলি বন্ধ হয়েছে বেরিয়ে এসছি। মানে বাংলাদেশ থেকে গুলি চালানো হচ্ছে এপারে? এপারে। আচ্ছা, পাকিস্তানি গুলি এসে বয়রার বিভিন্ন গাছে বিঁধে যেত। আচ্ছা আচ্ছা। গুলি থামলে আমরা সেখান থেকে বেরোতাম, কৌতূহল বশত সেই গুলিগুলো খুঁজে খুঁজে বের করতাম। আবার যখন শুরু হতো সঙ্গে সঙ্গে সাইডে, রাস্তার সাইডে নয়নজুলের মধ্যে বুক চাপড়ে শুয়ে পড়তাম। মানে অসহায়, একটা অসম্ভব বাজে সময় আর কি। প্রতি মুহূর্তে মৃত্যু আপনার সঙ্গে, প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে আমরা লড়াই করে। মানে আপনি বর্ডার সংলগ্ন অঞ্চল, এপারে থেকেও এই অবস্থা আপনাদের? হ্যাঁ, এপারে থেকে, মানে ভারতে থেকেও এই অবস্থা। হ্যাঁ, আমরা দেখেছি দলে দলে অসহায় মানুষ শতচ্ছিন্ন কাপড় চোপড় পরে, ছোট ছোট বাচ্চা হাতে নিয়ে, কাঁধে একটা টোপলা, কিছু গরু ছাগল, এই সমস্ত সব নিয়ে তাদের দেখেই মনে হচ্ছে কয়েকদিন কিছু দানা পানি পেটে তাদের কিছু পড়েনি। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য। সেই সময় আমরা কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান দেখিনি। দুর্গত মানুষ, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারি তাদেরকে হেল্প করেছি। ভারত সেবাশ্রম সংঘ বনগা, ওই পোস্ট অফিসের পাশে যেটি, না ওই কালীতলায় যেতে বাঁদিকে কি মাঠ বলে? আচ্ছা, আপনজন মাঠ। আপনজন মাঠ, হ্যাঁ। আপনজন মাঠে কয়েক হাজার শরণার্থী ভারত সেবাশ্রম সংঘ, তারা প্রাণপণ চেষ্টা করেছে তাদেরকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, চিকিৎসা দিয়ে বাঁচাতে। আচ্ছা, আমরাও চেষ্টা করেছি, যতটুকু যা পেরেছি করেছি। এই যে সময়টা আপনারা ওখানে বাগদায় রয়েছেন, হাজার হাজার মানুষ নয় বলবো, লাখে লাখে উদ্বাস্তুরা আসছে, তো এ সময়ে তাদের যে অসহনীয় অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে কতটা এফেক্ট ফেলেছে, বা কিরকম অসহনীয় অবস্থা তাদের মধ্যে আপনি দেখেছেন? হ্যাঁ, তাদের সঙ্গে আলোচনা করে, কথা বলে, বা তাদের বেশভূষা, তাদের চোখ মুখের চাউনি দেখে আমাদেরই চোখে জল এসে যেত। এরকম কিছু লোকের সঙ্গে কথা বলেছি। সে তাদের যে পরিস্থিতি বাংলাদেশে, মানে তৎকালীন পাকিস্তানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন কাটিয়ে জীবন ফিরিয়ে নিয়ে এখানে এসছে, সেই করুণ কাহিনী বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। তো যেমন একটা সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে বলুন দুটো একটা ঘটনা। সংক্ষেপে কিছু বলি। মানুষ তো ভুলে গেছে, যারা আজকে বাংলাদেশের, আমাদের দেশেও প্রচুর মানুষ রয়েছেন যারা এদেশের খাচ্ছেন, এদেশের পড়ছেন, অথচ তারা বাংলাদেশের গীত গাইছেন এখনো। এদেশে বেড়াতে এসে রয়েছেন, তবু তারা বাংলাদেশের কথাই বলছেন এখনো। অনেক মানুষ আছেন যারা সেকুলারিজম, মানে সেকুলারটা আসলে, আমাদের যে সেকুলারিজমটা, এটা আসলে যখন কি বলবো, একটি বিশেষ সম্প্রদায় আক্রান্ত হয় কোথাও, তাদের গলার রস শুকিয়ে যায়, গলা চিৎকার করতে করতে। কিন্তু যদি কোনো যে এদেশের সংখ্যালঘু, সে ওদেশের সংখ্যাগুরু, ওদেশের সংখ্যালঘুদের আক্রান্ত হলে আমাদের দেশের সেকুলারদের গলায় কোনো স্বর আসে না। তাদের ভয় হয় যদি বিদেশ থেকে তাদের ফান্ডটা বন্ধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই গল্পগুলো এই সময়ের যারা রয়েছে তাদের জানার দরকার। এই সময় অল্প বয়সী যারা রয়েছে, যুবকরা,
তারা এই গল্পটা জানে না, তাদের কিছু জানার দরকার। হ্যাঁ। কিছু গল্প বলুন আপনি তাদেরকে নিয়ে। হ্যাঁ, আমরা দেখেছি ত্রাণ শিবিরে লোক উপচে পড়ছে। ত্রাণ শিবিরটা কোথায় ছিল এটা এগুলি? ওই বনগা আপনজন মাঠে হুম। কয়েক হাজার কি লক্ষ্য হবে, গুণে শেষ করার মতো না। ওখানে আর জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। তখন তারা এদেশের প্রতি বাড়িতে যার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন বাড়ি যেয়ে উঠেছে। যার আত্মীয় স্বজন আশেপাশে নেই, তারা সাধারণ বাড়িতে যে আশ্রয় চেয়েছে, তোমার বারান্দায় একটু থাকার জায়গা দাও। এরকম আমাদের আত্মীয় স্বজন বাড়ি দেখেছি, আমাদের নিজেদের বাড়ি দেখেছি। অসংখ্য লোককে ভারতের মানুষরা আশ্রয় দিয়েছে, আর তাদের দুঃখ কষ্ট যতটা সম্ভব লাঘব করার চেষ্টা করেছে। এই যে মানুষগুলো ওপার থেকে এলো, এই যে ধরুন যে রেল লাইনের পারগুলিতে এখনো তো এই যে বনগাঁটু শিয়ালদা, বনগাঁটু রানাঘাট বা রেল লাইনের পাশে যারা, তার অধিকাংশ তো সেই মানুষগুলো। হ্যাঁ, ওখানেও ছিল। আর আসতে যে কত মানুষ মারা গেছে আমরা নিজের চোখে দেখেছি। একটা রাস্তা দিয়ে আসছে স্বামী স্ত্রী বাচ্চা টুপলা টুপলি গরু বাছুর নিয়ে, হঠাৎ স্বামীর বুকে লাগলো একটা গুলি, পিঠে লাগলো একটা গুলি, পিচের রাস্তার উপরে শুয়ে পড়লো, দাপাতে 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 আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এটা বয়রাতেই আমাদের চোখের সামনে একদম। সব সার বেঁধে তখন তো দলে দলে আসছে, একজনের একটা গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে গেল। ওই রাস্তার উপরে দাপাতে দাপাতে পা দিয়ে গোটাতে গোটাতে শরীরটা নিস্তেজ হয়ে গেল। সে কি করুণ কাহিনী! তার স্ত্রী, তার সন্তানরা হাউমাউ করে সেই মৃতদেহ জড়িয়ে কাঁদছে। এই যে এই মানুষগুলোকে আমরা বা ওই এলাকার মানুষ সবাই ভাগ করে খাইয়েছে, তাদের সান্ত্বনা দিয়েছে। তবু তো যে একটা সুবিধা যে এপারে মারা গেছে, ভারতে মারা গেছে বলে হয়তো মৃতদেহটার সৎকার হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওপারে হলে সৎকারও হতো না। কারণ তখন তো বলা হয়, মুখে শুনেছি একটা গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে 10 জন 20 জন 15 জন দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে, ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঘরের মেয়ে বউকে টেনে নিয়ে চলে গেছে, পুরুষরা পা ধরে কান্নাকাটি লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের মেয়েদের টেনে নিয়ে চলে গেছে। এটাও যারা উদ্বাস্তুদের মুখেই শোনা, উদ্বাস্তুদের মুখেই শোনা এগুলো। আর আমরা নিজের চোখে যা দেখেছি সে তো বলে শেষ করার মতো না। আর এইরকম আরো দু একটা ঘটনা আপনার, হ্যাঁ, এইরকম 2-4টে ঘটনা আরো কিছু, এরকম 2-4টে ঘটনা, মানে এদেশে মৃত্যু হওয়া বা এদেশের বিভিন্ন সমস্যা। হ্যাঁ, সমস্যা তো ছিলই, একে ওই অবস্থা, তারপরে বন্যা, ছোটখাটো বন্যাও হয়েছিল ওই সময়। আচ্ছা, মানুষ 10% রোগে ভুগেই মারা গেছে। কারণ ওই অল্প জায়গায় হাজার হাজার বা লাখখানিক মানুষ কলেরা গিজি করে বসবাস করা, তাদের মল মূত্র দুর্গন্ধ, কত ব্লিচিং পাউডার দিয়ে আর সামাল দেবে? কত সম্ভব? কলেরাতে বিশেষ করে তখন তো কলেরা আছে, ডায়রিয়া এগুলি ছিল, ডায়রিয়া কলেরা এইসব হয়ে অনেক মানুষ মারাও গেছে।
এদেশীয় প্রশাসন তখন কেমন ভূমিকা নিয়েছিল? প্রশাসন সর্বতভাবে সাহায্য করেছে। না, অপর একটি দেশের উদ্বাস্তুরা দেশে আসছে, তারা প্রশাসন সামগ্রিকভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ, প্রচুর। তাদেরকে উদ্ধার করা, তাদেরকে নিয়ে আসা, তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা, থাকার জায়গার ব্যবস্থা করা, সমস্ত কিছু করেছে। সমস্ত কিছু আমাদের নিজের চোখে দেখা। এই সময়ে যখন উদ্বাস্তুরা এসছে তখন কি ধরুন ক্রাইম রেট এটা কি বেড়েছিল? ক্রাইম চুরি ছেঁচড়ামি এইগুলি আর কি। তো সব দেশেই কিছু অসৎ লোক থাকে, কিছু লোক তাদের সুযোগ নিয়েছে। তাদের একটা গরু হয়তো সে সময় 500 টাকা দাম, 200 টাকা দিয়ে কিনে নিয়েছে। একটা ছাগল 50 টাকা দাম, 10 টাকা দিয়ে কিনেছে। এই সুযোগগুলো তো হ্যাঁ, এগুলি তো স্বাভাবিক বিষয়, এগুলি তো খুব একটা বড় বিষয় নয়। সবাই তো সমান থাকে না, কোনো দেশেই নেই, পৃথিবীতেই নেই। ভালো মন্দ মিশিয়ে সব। তো অসৎ লোক অসৎ লোকের কাজ করে যাবে, কিন্তু প্রশাসন যথেষ্ট সজাগ ছিল। কিন্তু কত লোককে সামাল দেবে? তার মধ্যে কিছু তো ক্রাইমের মধ্যে অসৎ মানুষ করবে, এটাই নিয়ম। এই সময় এই যে এত কিছুর পেছনে, সে সময় যেদিনকে 47-এ দেশ ভাগ হলো তখন দুটো দেশ আলাদা হয়ে গেল আমাদের। তারপরেও কিছু মানুষ ভিটে পার্টিকে আঁকড়ে ধরে থেকে গেল, ভিটে মাঠে আঁকড়ে ধরে তারা থেকে গেল কিছু মানুষ ওখানে। 71-এ তারা এলেন, তারপরেও বলা হলো যে না, আমাদের এখানে আর কোনো আপত্তি নেই, তোমরা থাকো। সেই দেশটা আজকে হঠাৎ করে সে হিন্দু নিধনে লেগে পড়েছে রীতিমতো, এবং তারা কথায় কথায় আজকে বলছে যুদ্ধ চাই, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, 4 দিনে কলকাতা দখল করব, 7 সিস্টার খাইয়া ফেলামু, ঠিক আছে, মিজোরাম আলাদা কইরা দিমু, হ্যাং করেঙ্গা। এই প্রসঙ্গে আপনার এই বয়সে এসে কি মনে হচ্ছে? এটা পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য ভারতের যে অবদান, সে অবদান বলে শেষ করা যাবে না। খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে। ইন্দিরা গান্ধী তখন, এই রাজাকাররাও তখন কিন্তু স্বাধীনতার পরে খেয়েছে এই দেশের খাবার, আজও খাচ্ছে, আজও ব্যবসা বাণিজ্য সমস্তটাই এদেশের। আজকে খুব মজার, এই যুদ্ধ চাই, আপনার কি মনে হয় যুদ্ধ হবে? এটা তো আমার তো মনে হয় যুদ্ধ করার দরকার হবে না। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে, প্রয়োজন হবে না। ওদেরকে শেষ করতে ওরা নিজেরাই যথেষ্ট। না, সে তো ধরুন সারা বিশ্বে যত ইসলাম কান্ট্রি আছে তারা নিজেরা নিজেদেরকে মারছে। একদম পাকিস্তানে ধরুন, পাকিস্তানে মসজিদে বোম মারছে। কারা মারছে? মসজিদ যাদের, তারাও মুসলিম, যারা মারছে তারাও মুসলিম। সেই জন্যই বললাম যে কারোর কিচ্ছু করা লাগবে না, ওদের ধ্বংস করার জন্য ওরা নিজেরাই যথেষ্ট। মানে খুব ভালো একজন বাংলাদেশি একজন ইউটিউবার, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, তিনি খুব একটা ভালো কথা বলেন। তিনি যেমন আগের দিন বলছে যে আল্লাহ যখন মারে সবার আগে তার আকলটাকে নষ্ট করে দেয়। মানে আকল মানে বুদ্ধি, তার বুদ্ধি ভ্রম ঘটিয়ে দেয়। তো তিনি বাংলাদেশের একজন ইউটিউবার এবং নিরপেক্ষ বলবো না, তিনি ধর্মকে খুব একটা গুরুত্ব দেন না, কি বলা হয় তাকে, তিনি ধর্মকে মানেন না, বা ধর্ম সম্পর্কে তার কোনো ভাবনা নেই, এমনই একজন মানুষ। তো তিনি বলছেন যে বাংলাদেশের যারা রয়েছে, যে মাতবারগুলো, যে মোল্লাগুলো
এখন লাফালাফি করছে যারা বিএনপির, জামাতের, ইসলামী হেফাজতের, এরা সবই রাজাকারের অবৈধ সন্তান, এগুলি হ্যাঁ, সব সব অবশ্যই। পাকিস্তানের অবৈধ সন্তান এগুলি। হ্যাঁ, এদের মাথা, এদের শেষ করবে এরাই, এবং এদের হ্যাঁ। মাথার বুদ্ধিটা এরা নষ্ট করে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, ওই কারোর কিচ্ছু করা লাগবে না। আমরা এই এত বছর বয়স পর্যন্ত দেখলাম, শুধু বাংলাদেশ কেন, পাকিস্তান কেন, যে দেশই এরকম গোড়ামি বা নোংরামি করেছে তারা নিজেরাই নিজেদেরকে শেষ করেছে। এই যে এই মুহূর্তে একটা ফতোয়া, বাংলাদেশে একটা ফতোয়া দেওয়া হয়েছে, একজন শিল্পী, আর্টিস্ট, গায়িকা, মুসলিম গায়িকা, তিনি বলছেন যে বাংলাদেশে ফতোয়া দেওয়া হয়েছে, যেটা সামনাসামনি নয়, প্রতিটা শিল্পীকে, যে বাংলাদেশে গান বাজনাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, গান বাজনা করা যাবে না। তালিবানি ফতোয়া। তালিবানি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তালিবান তো নিজেদেরকে সংশোধন করছে। এদের এখনো সময় লাগবে, যখন দেওয়ালে পিঠ ঠেকবে তখন এরাও আস্তে আস্তে সংশোধন হবে। কিন্তু সেই সময়টা তো, তার মধ্যে তো অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজকে পাকিস্তানি পন্থা অবলম্বন করছে, পাক মানে পুণ্য। তো এই পাকিস্তান পুণ্যের স্থান বা আল্লাহর স্থান যাই হোক, তো এইবারই যে পাকিস্তানে কিন্তু গান করা নিষিদ্ধ নয়। হ্যাঁ, কারা এই ফতোয়াগুলো দিচ্ছে? মৌলবীরা ফতোয়াগুলো দিচ্ছে। মৌলবীরা দিচ্ছে। দেখুন, একটা সময় আমার মনে আছে বেশ, আমাদের এদেশেই কোনো অনুষ্ঠানে কোনো মৌলভী সাহেবের ছবি তুলতে গেলে তারা বলতেন, বাবা ছবিটা তুলো না আমাদের। যেহেতু আমিও ফটোগ্রাফির সাথে দীর্ঘদিন জড়িয়ে ছিলাম, যে কোনো কারণে বলতো যে আমাদের, বললাম, জিজ্ঞাসা করেছিলাম যে কেন বলুন তো, তা বলছে, দেখো বাবা, আমাদের ধর্মে ছবি তোলাটা গুনাহ হয় এবং সেটা অমার্জনীয় অপরাধ। তা সত্ত্বেও আজকের হুজুররা হাজারখানেক ক্যামেরা না থাকলে হ্যাঁ, তারা কিন্তু বক্তৃতা আজকের দিতে বক্তব্য পারবে। দিতে পারেন না, এবং তারা কিন্তু এক এক পন্থা, কেউ হেফাজতে ইসলামের বক্তা, কেউ বিএনপি পক্ষের বক্তা, কেউ হচ্ছে আপনার জামাতের বক্তা। এদের এখন ক্যামেরায় ছবি তুলতে হবে এবং সেই ক্যামেরা ভালো হতে হবে, অনেকগুলো ক্যামেরা লাগবে, এ লাগবে। তাহলে কি এই বেছে বেছে এদের গুনাহ হচ্ছে এখন? বেছে বেছেই হচ্ছে, যে আমাদের বেলায় দোষ নেই, তোমাদের বেলায় দোষ। আচ্ছা, এই করে পাকিস্তান কি উন্নতি করেছে? আজ তো সে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বসে আছে। বাংলাদেশও যদি সেই পন্থা অবলম্বন করে তো তাদেরও এক সময় এই অবস্থা হবে, ভিক্ষার ঝুলে নিতেই হতে হবে। বাধ্য। বাংলাদেশ যেটা বারবার বলার চেষ্টা করছে, যে ভারত যদি আমাদের সাথে ট্রেড না করে, ব্যবসা না করে, তাহলে ভারতের লস। হ্যাঁ। ভারত ভিক্ষের ঝুলি নেবে। হ্যাঁ, 3% বিজনেস, হ্যাঁ, বলছি। মাত্র 3% বিজনেস হয়। আপনি একজন ব্যবসাদার মানুষ, বনগার যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যবসাদার, তো 3% ব্যবসা হয় বাংলাদেশের সাথে, হ্যাঁ, হ্যাঁ, আর 97% সারা বিশ্ব জুড়ে করে। বিশ্বজিৎ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের অবস্থান সারা বিশ্বে কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ। সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে বাংলাদেশের এই যে প্রলাপ বলছে, সমুদ্র থেকে এক ঘটি জল তুলে দিলে সমুদ্রের কিচ্ছু এসে যায় না, কিন্তু যদি একটা ডোবা থেকে 2 বালতি জল তোলা যায়, ডোবার অবস্থাটা কি হবে? কি আপনি বলতে চাইছেন যে বাংলাদেশ একটা ডোবা? অবশ্যই, যেটা ভারতবর্ষের একটা রাজ্যের থেকে ছোট। কিন্তু এই যে সে তো একদমই একদম একদম একটা রাজ্যের থেকে ছোট, কিন্তু তাদের তো সেনাবাহিনীর বহর যা শুনছি, পারমাণবিক অস্ত্র ফস্ত্র সব যোগাড় যন্ত্র করে টোরে রীতিমতো একদম যুদ্ধ খেলা শুরু করেছে। ধার করা অস্ত্র। ধার করা অস্ত্র। আমাদের তো ধার করা লাগবে না। কেন আপনাদের কি আমাদের অনেক ধার অস্ত্র? করা লাগবে না। আপনাদের ভারতের কি অনেক অস্ত্র? হ্যাঁ, অবশ্যই। ভারতবর্ষ এত বড় একটা দেশ, বিশ্বের 3য় বৃহত্তম দেশ, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সামরিক শক্তিতে এই মুহূর্তে 4র্থ স্থানে। হ্যাঁ, সেখানে তার যদি একটা দেশের সঙ্গে বাণিজ্য না হয়, 1 বছর 2 বছর না হয়, তার কিচ্ছু এসে যাবে না। কিন্তু তাদের কি অবস্থা হবে? না, তারা তো পাকিস্তান থেকে পেঁয়াজ আনবে। আমরা 1 আঁটি শাক কিনছি 5 টাকা দিয়ে, তাদের কিনতে হবে 50 টাকা দিয়ে। কিন্তু তারা তো বলছে পাকিস্তান দেবে, চীন দেবে, তাদের আরো বন্ধু পাকিস্তান, চীন, ভুটান, নেপাল, এরা সব কাছে যদি ভিক্ষা চায় তাহলে আর যা হবার তাই হবে।
একদম ঠিক তাই, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কি পাওয়া যাবে সেটাই। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ একেবারে পাশের দেশ, তাদের সাথে বাংলাদেশ যদি ভারত যদি বাংলাদেশের সাথে ব্যবসা না করে খুব বেশি ক্ষতি হবে না। 3%, মাত্র 3% বিজনেস হয়। এই 3% বিজনেসকে ডাইভার্ট করে অন্য যে কোনো দেশে করতে পারে, কিন্তু এই 3% ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। কারণ খারাপ তো হয়েছে, আরো খারাপ। খাদ্যপণ্য, চাল বলুন, ডাল বলুন, গম বলুন, পেঁয়াজ বলুন, সবটা যায়। ডাল বলুন, বাঙালির সবার খাবার আগে পাতে কি চাই? কি না যায়? ডাল, ভাত, আলু, ডিম, এই তো বাঙালি। পেঁয়াজ, এগুলি যদি চায়না থেকে বা পাকিস্তান থেকে আনতে হয়, নেই তো, আনতে হয়, তাহলে কি হবে বলুন তো? যে পেঁয়াজ 75 টাকায় কিনছে তা কিন্তু 750 টাকায় কিনতে হবে, কারণ এতটা পথ জাহাজে চড়ে আসবে পেঁয়াজ, এখান থেকে লরিতে একটুখানি যাচ্ছে গেল। এইবার আজকে এক পাগল সে বলছে যে কোন কোন দেশ ভারতের সাথে, কোন কোন দেশ বাংলাদেশের সাথে যুদ্ধ যদি বাঁধে। পাগল আসলে, ওরা তো ওই মাদ্রাসা বিদ্যাটা মাদ্রাসাতেই, এর বাইরে তো বেরোয়নি। বিজ্ঞান পড়ে না, ইতিহাস পড়ে না, ভূগোলটা পড়ে না। প্রভু কি হয়েছে, প্রভু মানে হুজুর যা শিখিয়েছে সেখানে হয়েছে। তো তারা হিসাব দিচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সাথে একমাত্র কে আছে? ভারতের সাথে ইসরায়েল দাঁড়াবে, আর কে? রাশিয়া দাঁড়াবে না, কূটনৈতিক এ দেবে, কারণ রাশিয়া বাংলাদেশেরও খুব ভালো বন্ধু। চায়না সম্পূর্ণরূপে বাংলাদেশের সাথে থাকবে, আর কে থাকবে? পাকিস্তান থাকবে বাংলাদেশের সাথে একেবারে পুরোপুরি, নেপাল থাকবে, ভুটান থাকবে, নেপাল থাকবে, ভুটান থাকবে, সিঙ্গাপুর থাকবে, তারপরে এইরকম দেশগুলি, প্রতিবেশী সমস্ত দেশ বাংলাদেশকে সাহায্য করবে। কি মনে হয় করবে আদৌ? সব কথার মূল কথা হলো ধার করা জিনিস আর নিজের জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি একজন নিঃস্ব লোক, একজনের কাছে বললাম ভাই 5 টাকা দাও, ওকে বললাম 10 টাকা দাও, ওকে বললাম 5, আর একজন ধনী ব্যক্তি, তার সঙ্গে টক্কর দেই কি করে? ঠিক তাই। বিষয় হচ্ছে এখন পৃথিবীটা চলে ট্রেডের উপরে, ব্যবসার উপরে। মনে রাখতে হবে সারা বিশ্বের সব থেকে বেশি লোক সংখ্যা আমাদের ভারতবর্ষে, চীনকে ছাপিয়ে গেছি অলরেডি আমরা। সারা বিশ্ব ভারতের সাথে ট্রেড করতে চাইছে, ব্যবসা করতে চাইছে। বাংলাদেশের জনসংখ্যা কত? মাত্র 16 থেকে 17 কোটি, যা ভারতের একটি রাজ্যে বাস করে। এবার বলুন, ভাবা যাক চীন ব্যবসা করার জন্য, চীন চাইবে তার ব্যবসা সবার আগে। চীন কিন্তু ডোকালাম থেকে শুরু করে সমস্ত সীমানা বরাবর তারা কিন্তু পিছু হটেছে, ভারতও পিছু হটেছে, একটা সমঝোতা এসছে। কেন এসছে জানেন? তার কারণটাই হচ্ছে ব্যবসা। চীন দেখেছে তাদের থেকে ভারতের লোক সংখ্যা বেশি, এই মার্কেটটা যদি সে ধরতে পারে তাহলে তার বিজনেস অনেক ভালোভাবে, দেশ উন্নত হবে। রাশিয়াও ঠিক তাই দেখবে। 16 কোটি না 150 কোটি, কোনটা আগে তাদের কাছে? পাকিস্তান বাদ দিন ওদের কথা, তো ভিক্ষার ঝুলি নিয়েছে। কে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে? ভারতবর্ষ। মনে রাখতে হবে রাশিয়ান জাহাজ সে কিন্তু ভারতের সীমানা বাংলাদেশের ঢোকার মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা কলকাতা দখল করতে চাইছেন, 4 দিনে কলকাতা দেখো, ব্রোশুরটা গুলো 4 দিন। আপনার কি মনে হয় কদিন লাগবে আপনার ঢাকা দখল করতে? আপনাকে দায়িত্ব দিলে, আপনার বয়সীদেরকে দায়িত্ব দেওয়া হয় যদি, কদিন আপনি ঢাকা দখল করে দেবেন? আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ করা লাগবে না। ওরা 4 দিনে কেন, 1 দিনে চেষ্টা করুক, তাতেও আমাদের আপত্তি নেই। ও চেষ্টা করতে গিয়ে নিজেদেরকে শেষ করে ফেলবে, মানে পাকিস্তানের থেকেও খারাপ অবস্থায় চলে যাবে বাংলাদেশ। কিন্তু যে বলেছিল 4 দিন, সেটা বাস্তব, যেটা আমরা বরাবর দেখে এসছি। উচ্ছৃঙ্খল কখনো স্থায়ীভাবে বড় হতে পারে না, সাময়িক হয়েছে। সেটা একটা দেশ কেন, একটা মানুষের ক্ষেত্রেও তাই দেখেছি। অসৎ পথে ইনকাম করে বিশাল কিছু করে নিয়েছে, আবার দেখা গেছে 10 বছর 20 বছর পরে আবার সে ভিখারি হয়ে গেছে।
একদম একদম। তো অসৎ পথ অবলম্বন করলে স্থায়ীভাবে কেউ কিছুই করতে পারে না। একদম। সাময়িক লাফালাফি ঝাপাঝাপি, শেষে যেয়ে আবার সেই পূর্বের জায়গায়। তার মানে বাংলাদেশ আজকে, অবশ্য সবার আগে বলি বাংলাদেশ নামটাই তো ঠিক নয়। তার কারণ হচ্ছে যে কেন বাংলাদেশ? বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলেন না। তো বাংলাদেশের মুমিন মুসলমান যারা রয়েছেন, যারা এই আন্দোলনের পুরোভাগে, তারা তো অর্ধেকই বলেন উর্দুতে। বোঝেন কিনা জানি না, বলেন। তাহলে বাংলা নিয়ে রাখার তো দরকার নেই। দরকার আছে অন্য কোনো নাম দিয়ে দেওয়াই ভালো। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের এই পরিস্থিতি নেই আপনার ভাবনা কি, যে এটা মোটামুটি কতদিন চলতে পারে এদের এই নাটক টাটক? খুব বেশি দিন চলবে না আমার যা ধারণা। আর এই ইউনিস কাকা, ইউনিস চাচা আর কি, ডক্টর মোহাম্মদ ইউনিস, এনার কি অবস্থা হবে আসলে? এনার অবস্থা ভবিষ্যৎ বলবে, এটা আমাদের বলা ঠিক না। না, ইসলাম কান্ট্রিতে দেখা যায় যে ক্ষমতায় যখন সে থাকে না, মানে যিনি ক্ষমতায় আসেন তিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন না, এবং শেষ অবস্থা খুব খারাপ থাকে, হয় পালাতে হয় নাহলে জেল খাটতে হয়। এনার কি হবে? একই পরিস্থিতি হবে। তাহলে কি ইউনিস স্যারকে একটু সাবধান হওয়া উচিত নাকি? কারণ সারা বিশ্বব্যাপী যা দেখছি, এই ধরনের কান্ট্রিগুলো, এই সিরিয়াতে যেটা হয়েছে, সিরিয়াতে স্বাভাবিকভাবে তাই হবে। তো যাই হোক, মোটামুটি বাংলাদেশের পরিস্থিতি এমন ভাবেই চলতে থাকবে। আর ওদের লাফানোরা লাফাবে, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। কারণ ওরা তো ডোবায় লাফাচ্ছে, মানে সমুদ্র তো দেখেনি, ডোবায় লাফাচ্ছে। এই যে 4 দিনে কলকাতা দখল করবে, এটা হিট ডায়লগ। যে মালটা বলেছিল সে এখন ইনহেলার টেনে কম্বলের তলায় ঘুমাচ্ছে, তার দায়িত্ব ছিল বলা, বলে ফুটে গেছে, সে আর নেই। আর 2-4টে বেশ লাফালাফি করছে, খুব লাফাচ্ছে তারা, বিরাট একটা কিছু। তো এই লাফালাফি করবে। সর্ববৃহৎ হচ্ছে আমাদের ভারতের কলকাতা দখল হয়ে গেছে ইতিমধ্যে, কারণ ওরা তো স্বপ্ন দেখেছিল, স্বপ্ন টপ্ন দেখে টেকে ঘুমিয়ে পড়েছে, মিটে গেছে, দখল হয়ে গেছে। আর বলতে তো পয়সা খরচ হয় না, না, চেল্লি মিল্লি বললে ফুটেজ খাওয়া যায়, ফুটেজ খেয়েছে এক কথায় আর কি, তাই তো? ফুটেজ তো সবারই খেতে ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে যে 7 সিস্টার খেয়ে ফেলবে, এসব তো হলো। এবারে বিষয় হচ্ছে যে আরাকান সৈন্য, তারা যে মোটামুটি বাংলাদেশের চিটাগাং এদিক ওদিক করে ফেলছে, তাদের আগে সামলাক, তারপরে কলকাতা দখলের চিন্তা হবে। ও তার মানে তারা কি এখন এই কলকাতা বাদ দিয়ে ওই যুদ্ধে চলে গেছে নাকি? আগে ওদের সামলে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরাকান সেনাকে, আরাকান সেনাকে আগে সামলে নেই, তারপরে কলকাতার চিন্তা ভাবনা করুক। আচ্ছা আচ্ছা, তার মানে আমি আগে সামলে নেই, মানে এই যে যারা যোদ্ধা ছিল 5 লক্ষ যুবক বাহিনী টাহিনী 30 লক্ষ আর কি, তারা নিয়ে আরাকান সেনা দখলে গেছে ওরা এখন। আচ্ছা আচ্ছা, ওইটাকে আগে সামাল দিয়ে নেই, তারপরে কলকাতার চিন্তা ভাবনা। সেটাই যাই হোক, আরাকান সেনা করা সামলাতে লাগুক। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভারত সনাতনী দেশ, চিরশাশ্বত দেশ। বাংলাদেশে যে সমস্ত কাংলু মুসলিমরা লাফালাফি করছেন, তারাও কিন্তু শাশ্বত দেশ, তারাও কিন্তু এই শাশ্বত বাইরে নয়। তার কারণ মনে রাখতে হবে, আপনারাও কয়েক পুরুষ আগে পর্যন্ত ছিলেন এই সনাতনী। ফলে লাফালাফি করছেন, করুন, এই লাফালাফিটা খুব বেশি দিন টিকবে না। কারণ ভারত সনাতনী দেশ, ভারত শান্তিপ্রিয় দেশ। আপনারা চাইছেন ট্যাপে ফেলতে যে ভারতকে যুদ্ধে যাওয়ার জন্য। ভারত মশাই যুদ্ধে যাবে না তো তাড়াতাড়ি, তবে আপনাদের শেষ দেখেও ছাড়বে ভারত। পাকিস্তানের হাতে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের এত বড় ব্যবসা, আপনাদের থেকে বড় ব্যবসা ছিল পাকিস্তানে, সেটা ভারত বন্ধ করে দিতে পেরেছে। আর আপনার 3% বিজনেস বন্ধ করতে ভারতকে দ্বিতীয়বার ভাবতে হবে না, ভাববার কোনো কারণ নেই। আর আপনি আমার দেশে না এলে, ভারতে না এলে, ভারতের আর্থিক ক্ষতি যতটা না হবে, আপনি এলে তার থেকে বেশি আর্থিক ক্ষতি হবে। জঙ্গিপনা, এদেশে এসে জঙ্গি কার্যকলাপ ছড়ানোর জন্যই আপনারা ব্যস্ত। আপনাদের সে সুযোগটাও ভারত দেবে না। ভাবছেন কেন? কিচ্ছু ভাবার নেই। আপনারা স্বপ্ন দেখছেন, দেখতে থাকুন, দেখবেন একটা সময় স্বপ্ন দেখতে দেখতে বিছনা ভিজে গেছে,
তারপর উঠে যখন সকাল দেখবেন না, তখন কিন্তু দাদা খুব বাজে পরিস্থিতি হবে। তাই আমার মনে হয়, আমাদের ভারতীয়দের পক্ষ থেকে বলবো, সাবধানে থাকুন। এসব ভুলভাল ডায়লগবাজি, নাটকবাজি এসব ছাড়ুন। 3 দিক থেকে আপনারা ভারতের দ্বারা পরিবেষ্টিত। ভারত চাইলে 3 দিক থেকে আপনাদেরকে আটকাতে পারে। আর আপনারা যে কেইচি মার্কা একটা অ্যাটাক পদ্ধতি বলেছিলেন না, বনগা আর এদিকে হচ্ছে শিলিগুড়ি, এইভাবে আটকাবেন, এসে এইভাবে ধরবেন, ওসব বাড়িতে বসে ভাবুন। বাড়িতে ভাবুন, দেশে বসে ভাবুন। এটা ভারতবর্ষ বিশ্বের 4র্থ বৃহত্তম যুদ্ধ শক্তি আমাদের হাতে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর আরো হয়তো একটি দেশকে ছাপিয়ে আমরা বিশ্বের 3য় বৃহত্তম শক্তিধর দেশে পৌঁছাবো খুব তাড়াতাড়ি। কারণ আমাদের নিজস্ব এই মুহূর্তে আপনাদের ধার করতে হচ্ছে অস্ত্র, আর আমরা আজ সারা বিশ্বের কাছে অস্ত্র বিক্রি করি। আমরা আজ সারা বিশ্বের কাছে আমাদের অত্যাধুনিক 5th জেনারেশন 4th জেনারেশনের অস্ত্র বেচি। এটা আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, ভালো থাকুন, পাকিস্তানের সঙ্গে থাকুন, আর সেই সঙ্গে একটা করে সিলভার থালা কিনে রাখুন, এটা আপনাদের লাগবে পাতার জন্য। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে আবার এই বাংলাদেশের হট আইটেম নিয়ে। আইটেমই তো, বাংলাদেশটা তো আইটেমই, সাবজেক্ট বলুন, আইটেম আপনারা এখন। তো আসুন, দেখতে থাকুন আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্ট। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।